অনির্বাচিতদের নিয়ে সাংবিধানিক কাউন্সিল গঠনের বিপক্ষে বিএনপি, রাজি নয় প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর বিষয়ে। নির্বাচনে লড়ার বয়স ও সংসদের মেয়াদ নিয়েও আপত্তি। শুধু প্রধানমন্ত্রীকে দুর্বল করলে, সংসদকে দুর্বল করলে রাষ্ট্র পরিচালনায় কি সঠিক হবে বলে মনে করেন? আমরা মনে করি না। আমরা চাচ্ছি এটা ব্যালেন্সড গভর্নমেন্ট সিস্টেম এবং রাষ্ট্র ব্যবস্থা। কাতার বিশ্ববিদ্যালয়ে নিজের 3-0 তত্ত্ব তুলে ধরলেন প্রধান উপদেষ্টা। চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান। In imagination, you can do anything you want. There's no limit. So if it doesn't cost you anything, if there's no limit to it, why should you be stingy about imagination? কুয়েট ভিসি প্রভিসি পদত্যাগ করেছেন বলছে মন্ত্রণালয়। সরে দাঁড়ানোর খবর অস্বীকার উপাচার্যের। ক্যাম্পাসে বিজয় মিছিলের ঘোষণা শিক্ষার্থীদের। গত 65 দিনের গিয়ে যে দীর্ঘ একটা অপেক্ষা, সেই দীর্ঘ অপেক্ষার গতকাল রাতে অবসান হয়েছে। এই যে বাঁধনহারা আনন্দ, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। নির্বাচনের প্রস্তুতি সহ সার্বিক বিষয়ে অস্ট্রেলিয়াকে জানালেন সিইসি। সুষ্ঠু নিরপেক্ষ ভোট আয়োজনে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস হাই কমিশনারের। নিরাপদ পথচারী পারাপারে ঢাকার মিরপুরে পরীক্ষামূলক প্রকল্প চালু, সবাইকে নিয়ম মানার আহ্বান। ব্যাটারি চালিত অটোরিকশার বেপরোয়া চলাচলে অতিষ্ঠ নগরবাসী। আজও বিভিন্ন জায়গায় রাজুক সিটি কর্পোরেশনের অভিযান। মিরপুর, খিলক্ষেত ও রূপগঞ্জে ভেঙে দেয়া হলো নকশা বহির্ভূত স্থাপনার অংশ। কাশ্মীরে সন্ত্রাস বিরোধী অভিযান চলাকালে ভারতীয় এক সেনা সদস্য নিহত। পেহেলগামে হামলার জেরে দিল্লি ইসলামাবাদ টানাপোড়েন। বন্ধ আটারি ওয়াগা সীমান্ত। শুভেচ্ছা, আমন্ত্রণ দুপুরে বাংলাদেশের আয়োজনে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। অনির্বাচিতদের সমন্বয়ে জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন ও প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর বিপক্ষে বিএনপি। সংসদ নির্বাচনের জন্য ন্যূনতম বয়স 21 বছর ও সংসদের মেয়াদ 4 বছর করার সুপারিশকে অযৌক্তিক বলেও মনে করে দলের শীর্ষ নেতারা। ঐকমত্য কমিশনের সাথে 3 দিনের বৈঠকে এসব বিষয়ে ছাড় দিতে রাজি হয়নি বিএনপি। নেতারা মনে করেন মৌলিক সংস্কারের বিষয়গুলো নির্বাচিত সংসদের হাতেই ছেড়ে দেওয়া উচিত। আরফিন শাকিলের রিপোর্টে দেখুন বিস্তারিত। সংস্কার নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে 3 দিনে প্রায় 20 ঘণ্টার বৈঠক। রুদ্ধতার বৈঠকে নানা যুক্তি আর উদাহরণ টেনে কমিশনের 694টি প্রস্তাবের অন্তত 80% সমর্থন জানায় বিএনপি। আপত্তি আসে 73টি মৌলিক প্রস্তাবে, যার বেশিরভাগ সংবিধান ও নির্বাচন সংক্রান্ত সুপারিশে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের 243টি সুপারিশের মধ্যে বিএনপি 141টিতে একমত হয়েছে। তবে যেই 28টি সুপারিশ নিয়ে নির্বাচন কমিশন আপত্তি জানিয়েছিল, ইসির স্বাধীনতা রক্ষায় বিএনপিও এর বেশিরভাগের সাথে একমত। ওনারা সংসদীয় স্থায়ী কমিটির কাছে জবাবদিহিতার জন্য প্রস্তাব করেছেন। তা আমরা বলেছি এই বিষয়ে আমরা একমত নই, কারণ নির্বাচন কমিশন একটা স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানকে অন্য একটা ইলেক্টেড আদার অর্গানের কাছে দিয়ে তারা তাদের দ্বারা বায়াসড হতে পারেন এবং তারা বায়াস করার চেষ্টা করতে পারেন। সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ 4 বছর করা, সংবিধান সংশোধনের 2 কক্ষের অনুমোদনের পর গণভোট, জরুরি অবস্থা জারির প্রস্তাবিত বিধান, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি নিয়ে ঐকমত্য কমিশনের প্রস্তাবের পক্ষে নয় বিএনপি। চায় না প্রধানমন্ত্রীর ক্ষমতা অযৌক্তিকভাবে কমানো ও জাতীয় সাংবিধানিক কাউন্সিলও। সংবিধানে দেশের নাম পরিবর্তন, নিম্নকক্ষে তরুণদের জন্য 10% আসন বরাদ্দের প্রস্তাবেও একমত হয়নি বিএনপি। বিরোধিতা করেছে প্রার্থীদের বয়স 21 বছর করার সুপারিশ নিয়ে। কিছু কিছু বিষয় সংস্কার কমিশন রিপোর্ট করেছে যেগুলো বাস্তবে এটা প্রয়োগ করার ক্ষেত্রে অনেক বেশি কঠিন হবে। কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স অব দ্য জুডিশিয়ারি যদি আমরা এনশিওর করতে পারি, সেখানে আর কেউ স্বৈরাচারী হয়ে ওঠার মতো স্কোপ থাকবে না। শুধু প্রধানমন্ত্রীকে দুর্বল করলে, সংসদকে দুর্বল করলে রাষ্ট্র পরিচালনায় কি সঠিক হবে বলে মনে করেন? আমরা মনে করি না। আমরা চাচ্ছি এটা ব্যালেন্সড গভর্নমেন্ট সিস্টেম এবং রাষ্ট্র ব্যবস্থা। আপত্তি আর সমর্থনের পাশাপাশি কিছু বিষয়ে নতুন সুপারিশও দিয়েছে বিএনপি।
নেতারা জানান, যেসব প্রস্তাব নিয়ে দলগুলোর মধ্যে মতভেদ আছে তা নির্বাচিত সংসদের উপর ছেড়ে দেওয়া উচিত। যেগুলো বিষয়ে জাতীয় ঐকমত্য সৃষ্টি হবে ওগুলোর বিষয়ে তো চার্টার যে কোনো ফর্মে হওয়াই যায়, আর যেগুলো নীতিগত একমত হবে সেটার ব্যাপারে হওয়া যায়। ভিন্নমত বা অন্যান্য মন্তব্যের ক্ষেত্রে পরবর্তীতে সংসদে আরো বিস্তারিত আলাপ আলোচনা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে করতে হবে। এই মুক্ত আকাশে যারা নাকি অ্যাক্টিভিস্ট আছে তারা নানান মধ্যে কথা, জনগণের কথা তো না, এটা তারা বলছে। এখন মিনিমাম যেগুলাতে অ্যাগ্রি হয় সেটার উপরে একটা চার্টার করে সই করে নির্বাচনে চলে যাওয়া যায়। এর জন্য তো বেশি সময় লাগে না, 1 মাসের মধ্যে করে যাওয়া যায়। জনপ্রশাসন সংস্কার কমিশনের 208টি প্রস্তাবের মধ্যে 187টিতে বিএনপি একমত। বিচার বিভাগ সংক্রান্ত 89টি সুপারিশের 62টিতে সায় দলটির, দুদক সংক্রান্ত সুপারিশের মাত্র 1টিতে আছে আপত্তি। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। দারিদ্রতা দরিদ্ররা তৈরি করে না, এটা সিস্টেম তৈরি করেছে, এই মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দোহারে কাতার বিশ্ববিদ্যালয়ে দেয়া এক বক্তব্যে তিনি বলেন, এখনকার মানব সভ্যতা আত্মকেন্দ্রিক, এই প্রবণতা বিশ্বকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। ডক্টর ইউনূস আরও বলেন, 3-0 মোটিভ নিয়ে কাজ করতে পারলে এই সভ্যতার পরিবর্তন সম্ভব। প্রধান উপদেষ্টা এ সময় তরুণদের চাকরির দিকে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান। তরুণদের স্বপ্নবাজ হওয়ার তাগিদ দিয়ে ডক্টর ইউনূস তরুণ প্রজন্মকে সায়েন্স ফিকশনের পাশাপাশি সোশ্যাল ফিকশন লেখার আহ্বান জানান। বলেন, এতে করে সমাজের নানা কথা উঠে আসবে। In imagination, you can do anything you want. There's no limit. So if it doesn't cost you anything, if there's no limit to it, why should you be stingy about imagination? Make your mind go as far as you want. Just because you let your imagination go beyond boundaries doesn't mean that it's useless imagination. এর আগে দোহায় বিনিয়োগকারীদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানেই তিনি বলেন, সব ধরনের বিদেশি বিনিয়োগকে স্বাগত জানাতে চায় বাংলাদেশ, হতে চায় বিশ্বের অন্যতম শীর্ষ উৎপাদনশীল দেশ। এজন্য অন্তর্বর্তী সরকার বাংলাদেশের অর্থনৈতিক কাঠামোকে একটি উৎপাদন ও বাণিজ্যিক কেন্দ্রে রূপান্তরিত করতে চায় বলেও জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, এই অঞ্চলের সবচেয়ে আকর্ষণীয় বিনিয়োগের পরিবেশ সৃষ্টি করেছে অন্তর্বর্তী সরকার। এ সময় উৎপাদন, বর্জ্য ব্যবস্থাপনা, জ্বালানি, ব্যাংকিং ও পর্যটন, বিশেষভাবে কক্সবাজারের রিসোর্ট এলাকায় অর্থায়নের আগ্রহ প্রকাশ করেন বিনিয়োগকারীরা। ডক্টর ইউনূস কাতারের ব্যবসায়ীদের বাংলাদেশ সফর এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সাথে সরাসরি আলোচনায় অংশগ্রহণের আহ্বান জানান। বৈঠকে উপস্থিত ছিলেন মালদ্বীপের সাবেক উপপ্রধানমন্ত্রী, মালয়েশিয়ার রাজপরিবারের সদস্য, কাতারের রাজপরিবারের সদস্য এবং শীর্ষস্থানীয় ব্যাংকার ও প্রবাসী বাংলাদেশিরা। কুয়েটের উপাচার্য মোহাম্মদ মাসুম ও উপ উপাচার্য শেখ শরীফুল আলম পদত্যাগ করেছেন বলে নিশ্চিত করেছে শিক্ষা মন্ত্রণালয় সূত্র। গতকালই অব্যাহতি দেওয়ার প্রক্রিয়া শুরুর ঘোষণায় উচ্ছ্বাস প্রকাশ করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। সকাল থেকে ক্যাম্পাসে আসতে থাকেন ছাত্রছাত্রীরা, জাতীয় পতাকা হাতে উচ্ছ্বাস প্রকাশ করেন। দাবি মেনে নেয়ায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান। বিকেলে ক্যাম্পাসে বিজয় মিছিল করা হবে বলেও জানান তারা। সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষা কার্যক্রম শুরু হবে 4 মে। এর আগে গত রাতে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুয়েটের সংকট নিরসন ও দ্রুত শিক্ষা কার্যক্রম শুরুর লক্ষ্যে উপাচার্য এবং উপ উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের প্রক্রিয়া শুরু হয়েছে। শিগগিরই সার্চ কমিটি গঠনের মাধ্যমে এই দুটি পদে নতুন নিয়োগ দেওয়া হবে। মধ্যবর্তী সময়ের জন্য জ্যেষ্ঠ অধ্যাপকদের মধ্য থেকে একজনকে সাময়িকভাবে উপাচার্যের দায়িত্ব অর্পণ করা হবে। গতকাল রাত 1টার দিকে ইউজিসির অধ্যাপক তানজিম উদ্দিন খান আন্দোলনকারীদের জুস খাইয়ে অনশন ভাঙান। আমি আসলে জানি, এখনো পর্যন্ত আমার কাছে স্বচ্ছ ধারণা নেই যে কি সমস্যার কারণে আমাকে অব্যাহতি দেওয়ার কথা বলা হলো। তা আমি মনে করি, যদি সরকার মনে করে আমাকে যদি আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হতো বা আমাকে যদি আগে থেকেই বলা হতো, আমি হয়তো নিজেই পদত্যাগ করতাম, আমাকে অব্যাহতি দেওয়ার প্রয়োজন হতো না। সুখবরটা এটা শোনার পরে প্রায় সবাই ক্যাম্পাসে ব্যাক করছে, যারা হসপিটালে ছিল বা বাসায় ছিল। গত 65 দিনের গিয়ে যে দীর্ঘ একটা অপেক্ষা, সেই দীর্ঘ অপেক্ষার গতকাল রাতে অবসান হয়েছে। যে কাজগুলো দ্রুত করা প্রয়োজন এবং কমিশনের ক্ষমতার মধ্যে আছে সেগুলো নিয়ে কাজ করছে ইসি। রাজনৈতিক বিষয়গুলো ঐকমত্য কমিশনের মাধ্যমেই সমাধান করা হবে, জানিয়েছেন সিএসি এএমএম নাসির উদ্দিন। দুপুরে নির্বাচন ভবনে সিএসির সাথে সাক্ষাৎ করেন অস্ট্রেলিয়ান হাই কমিশনার
সুনশান রাইলি। বৈঠক শেষে সিইসি বলেন, নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে হাই কমিশনকে জানানো হয়েছে। নির্বাচনে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছে হাই কমিশন। বৈঠকটি ইতিবাচক হয়েছে বলে মন্তব্য করেন তিনি। বলেন, বাংলাদেশ একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সংস্কারের মধ্যে দিয়ে যাচ্ছে। বাংলাদেশের পাশে থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন তিনি। প্রয়োজনীয় যত কাজকর্ম আছে ইলেকশনের জন্য সেগুলো আমরা করার জন্য উদ্যোগ নিয়েছি এবং উই আর সিরিয়াসলি ওয়ার্কিং অন দোজ এরিয়া। এবং ওনারা একটা এশিওর করেছেন যে ওনারা আমরা যদি কোনো রকমের সাহায্য সহযোগিতা চাই, সাপোর্ট চাই, they are ready to support us. Elections Australia stands by Bangladesh and we continue to work with you as best we can to support your. রাজধানীর মিরপুর 2-এ মিরপুর কলেজের সামনে নিরাপদ পথচারী পারাপারে জায়কার অর্থায়নে পরীক্ষামূলক প্রকল্প চালু করল ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। সকালে পথচারী পারাপার প্রকল্প চালু হওয়ার পর দেখা যায় সবাইকে এই নিয়ম মেনে চলতে বাধ্য করছে ট্রাফিক বিভাগের কর্মকর্তারা। অনেকে নিয়ম অমান্য করে রাস্তা পারাপারের চেষ্টা করছেন, আবার অনেক ক্ষেত্রে যানবাহন চালকরা নিয়ম মানতে চাইছেন না। প্রকল্প পরিদর্শনে গিয়ে ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ সারওয়ার বলেন, পাইলট প্রকল্প হিসেবে মিরপুরের এই জেব্রা ক্রসিংয়ে চালু হলেও পর্যায়ক্রমে ঢাকার বিভিন্ন সিগন্যালে এটি চালু করা হবে। নির্বিঘ্নে যানবাহন চলাচল এবং পথচারীদের শৃঙ্খলা ও নিরাপত্তার জন্য এই প্রজেক্ট নেওয়া হয়েছে। পথচারী ও যানবাহন চালকদের এই সিগন্যাল বাতি মেনে চলার আহ্বান জানান ট্রাফিক বিভাগের এই কর্মকর্তা। গভর্নমেন্ট কখনোই আপনাকে হাতে ধরে শেখাবে না, সেটা আপনার মধ্যে থেকে চেঞ্জটা আসতে হবে। এখন যত রাস্তা দেখাই দিচ্ছে সেটা আমরা যদি দেখতে চলতে পারি সেভাবে আমরা ভালো। যদি আমরা এই ব্যাপারটাতে নিয়ে সচেতন হই, আমরা যদি নিজেরা এটাকে মেনটেন করি, তাহলে দুর্ঘটনা একদম এখন যতটুকু হচ্ছে তারও 50%-এর নিচে কমে আসবে। So this is one of the pilot project to understand the well environment for the pedestrian crossing. এই জন্য পথচারী প্লাস যারা গাড়ি চালক উভয়ের প্রতি আহ্বান, এখানে সিগন্যাল লাইট মেনে চলতে হবে। মেনে চললে সবার জন্য সুবিধা হবে, সবাই তাড়াতাড়ি যেতে পারবে। ব্যাটারি চালিত অটোরিকশা এখন রাজধানীবাসীর গলার কাটা। বাহনটির বেপরোয়া চলাচলে অতিষ্ঠ মানুষ। ট্রাফিক আইন বা নিয়মকানুন কিছুই মানছেন না চালকরা। মহানগর পুলিশ বলছে, অটোরিকশা নিয়ন্ত্রণের নীতিমালা তৈরির কাজ চলছে। বিস্তারিত রাব্বি সিদ্দিকীর রিপোর্টে। স্বল্প দূরত্বে দ্রুত গন্তব্যে পৌঁছাতে জুড়ি নেই বাংলার টেসলা খ্যাত এই যানটির। এর মাধ্যমে কর্মসংস্থান হয়েছে নিম্ন আয়ের অনেক মানুষেরও। তবে ব্যাটারি চালিত যানটি এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে রাজধানীবাসীর। অটোগুলো এতরিক্ত হেয়া মানে যানজটে যে একটা গলার কাটা হয়েছে, এটা সরানোর বড় কষ্ট হয়ে যেতেছে। ব্যাপারে চলাচলে যে কোনো মধ্যে দুর্ঘটনা করতে পারে, মনে আতঙ্ক থাকতে হয় অটোতে উঠলে। আমাদের মনে করেন যে অটো আর অটো, খালি শুধু অটো। জীবন ধ্বংসের পথে, অটো ব্লক করতে হবে। 5 আগস্টের পট পরিবর্তনের পর নাজুক আইন শৃঙ্খলা পরিস্থিতির সুযোগে বেপরোয়া হয়ে উঠেছে এই অটোরিকশা চালকেরা। শহরের অলিগলি থেকে শুরু করে দাপিয়ে বেড়াচ্ছে মহাসড়কেও। যাত্রীরা বলেন, ট্রাফিক আইন বা নিয়ম কানুনের তোয়াক্কাই করে না অটো চালকেরা, ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। সামান্য বিষয়ে অনেক সময় যাত্রী বা ট্রাফিক পুলিশের সাথে তর্কে জড়াতেও দেখা যায় তাদের। তাই নীতিমালা করে এই যান নিয়ন্ত্রণের তাগিদ নগরবাসীর। পুরা রাস্তা জুড়ে ওরা এই অটোরিকশাগুলো ঢাকা থেকে উঠাই দিলে সব থেকে বেশি ভালো হয়। এটা একটা সিস্টেমে আনা উচিত। মেইন রোডে করলে দেখা যায় অনেক সময় রাস্তা জ্যাম পড়ে যায়, অন্য অন্য গাড়িগুলো যেতে পারে না। অটো একটা বিরক্তিকর অবস্থা মেইন রোডের জন্য। অটোরিকশা চালকদের দাবি, সব সড়কেই চলতে দিতে হবে তাদের, অন্যথায় হুঁশিয়ারি দিয়েছেন কঠোর আন্দোলনের। ডিসিশন যেটা নেয় তাতে আমরা খুশি আছি, কিন্তু আমাদেরকে চলতে দিতে হবে। অটো যদি ধরে তাহলে আমাদের দেশে আবার যুদ্ধ শুরু হবে। ধরে নিয়ে ডাম্পিং করতে যায়, তাহলে আমরা ভাত খামো করতে কে? তারা যেরকম জনগণ, আমরা যেরকম জনগণ। ডিএমপি জানায়, অটোরিকশা চলাচলে নীতিমালা চূড়ান্তের পথে। একটা নীতিমালা প্রণয়নের কাজ চলছে। আশা করি সবকিছু যদি সুন্দরভাবে হয়, এইসব অটোরিকশা নিয়ন্ত্রণের জন্য যে প্রক্রিয়া সেটা চালু হবে এবং এক্ষেত্রে তাদের একটা সুনির্দিষ্ট নীতিমালা হলে চালক থেকে শুরু করে মালিক, যাত্রী সবার স্বার্থ কীভাবে দেখা হবে সে ব্যাপারে সুস্পষ্ট কিছু নির্দেশনা থাকবে। সড়কে শৃঙ্খলা বজায় রাখতে সবার সহযোগিতা চেয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। বেপরোয়া ব্যাটারি রিকশা চট্টগ্রামে যেন এক আতঙ্কের নাম।
একের পর এক দুর্ঘটনার পর অবশেষে অভিযানে নেমেছে পুলিশ। 22 দিনে আটক হয়েছে 3000-এরও বেশি। তবে এখনও অবাধে বিক্রি হচ্ছে শোরুমে। চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টায় ব্যাটারি চালিত রিকশা, কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীসহ উল্টে যায়। চট্টগ্রামে ব্যাটারি চালিত রিকশা আটক অভিযান শুরুর পর এভাবেই চলছে চোর পুলিশ খেলা। অভিযান দেখলে সটকে পড়ে, এরপর আবার সড়কে। ধর্মের জন্য সাইড করতে চাইছি, ঘুরাইছিলাম গাড়ি। এটা কি ঠিক? ঠিক না স্যার, রং হয়েছে। ভিতরে তো ভাই ভাড়া তো হয় না ভাই, ভিতরে ভাড়া মারি আমরা ইনকাম দিব ভাই, না নিজের বেতন নিব। মেন জায়গা থেকে বন্ধ করে দেখ, আমাদের এটা বন্ধ হয়ে যাবো। আর এটা যদি এভাবে যদি আবার ছাড়ে, এটা তো একটা পুলিশের ব্যবসা। মহানগর এবং জেলা উপজেলার প্রতিটি সড়ক আর অলিগলিতে ব্যাটারি রিকশার ছড়াছড়ি। অদক্ষ চালক ও বেপরোয়া গতির কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। পুলিশে অনেকগুলো গাড়ি নিয়ে যাচ্ছে, কিন্তু তারপরে এসব বন্ধ হচ্ছে না। যেগুলিতে বাস গাড়িগুলি চলে ওইগুলিতে আমার মতো এগুলি না চালানোটাই নিরাপদ। সত্যটা এটাই, কারণ আমাদের সিস্টেম আছে কিন্তু আইন প্রয়োগ নাই। অনুমোদন, লাইসেন্স কিছুই নেই, তারপরও শোরুমে বিক্রি হচ্ছে অবৈধ ব্যাটারি রিকশা। কোথা থেকে এসেছে এসব জানতে গেলে চড়াও হন এই শোরুম মালিক। কথা বলতে চাননি অন্য শোরুম মালিকরাও। আপনি এখন আমার প্রতিষ্ঠানের ভিতরে ঢুকে কথা বলতেছেন, প্রতিষ্ঠানের বাইরে কথা বলেন। আমি গণমাধ্যমে পরে কথা বলবো। আপনি তাহলে আমার মুখের সামনে ধরেন না। এখনো পর্যন্ত আসে কিছু বলেনি, বন্ধ করবে বা করবে এগুলো কিছু বলেনি। আর এমনিতে রিকশাগুলো আসে কোথা থেকে? ঢাকা থেকে। পুলিশের ধারণা শুধু চট্টগ্রাম শহরেই ব্যাটারি রিকশার সংখ্যা লক্ষাধিক। গত 22 দিনের অভিযানে আটক হয়েছে 3000-এর মতো। এই অভিযানের কারণে কিন্তু গত কয়েকদিন রোডে কম রিকশা, কিন্তু মেইন রোডে ব্যাটারি চালিত রিকশা নেই বললেই চলে। তো আমাদের এই অভিযানটা চলমান থাকবে, তবে এটার আসলে একটা সমাধান দরকার। ভবিষ্যতে এটা পলিসি লেভেলে আরও সমাধান হওয়ার প্রয়োজন আছে। সর্বশেষ বুধবারও হাটাজারিতে সড়কে ব্যাটারি রিকশার সাথে মোটরসাইকেল সংঘর্ষে একজন নিহত হয়। এর আগে গত শুক্রবার রাতে কাপাসগোলায় চলন্ত ব্যাটারি রিকশা উল্টে হিজড়া খালে পড়লে মায়ের কোল থেকে ছিটকে পড়ে প্রাণ হারায় 6 মাস বয়সী শিশু সেহেরিস। এরপর অভিযান শুরু হলে বুধবার চাঁদগাঁয়ে পুলিশের সাথে সংঘর্ষে জড়ায় চালকরা। জুবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। দ্বিতীয় দিনের মতো অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স এবং আপিলের উপর হাইকোর্টে শুনানি চলছে। বৃহস্পতিবার শুনানি শুরু করে বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মোহাম্মদ সগির হোসেনের হাইকোর্ট বেঞ্চ। এর আগে বুধবার মেজর সিনহা হত্যায় রাষ্ট্রপক্ষে 5 সদস্যের বিশেষ টিম গঠন করে দেন অ্যাটর্নি জেনারেল। 2022 সালের 31 জানুয়ারি কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালতের রায়ে ওসি প্রদীপ কুমার দাস ও পরিদর্শক মোহাম্মদ লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড এবং অপর 6 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। 2020 সালের 31 জুলাই রাত 9:30টায় কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের বাহারছড়া তদন্ত কেন্দ্রের তৎকালীন কর্মকর্তা পরিদর্শক লিয়াকত আলীর গুলিতে নিহত হন মেজর সিনহা। স্কুল শিক্ষক বাবার নামে ইস্যুকৃত ঠিকাদারি লাইসেন্স বাতিল করার কথা জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সকালে ফেসবুক স্ট্যাটাসে একথা জানিয়ে বাবার ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করেন তিনি। বলেন, স্থানীয় একজন ঠিকাদার কাজ পাওয়ার সুবিধার্থে তার বাবার পরিচয় ব্যবহার করার জন্য লাইসেন্স করার পরামর্শ দেন। আসিফের বাবাও তার কথায় জেলা নির্বাহী ইঞ্জিনিয়ার থেকে একটি ঠিকাদারি লাইসেন্স করেন। রাষ্ট্রের যে কোনো ব্যক্তি ব্যবসা করার উদ্দেশ্যে যে কোনো লাইসেন্স করতেই পারেন বলেও মনে করেন আসিফ। তবে ছেলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বরত থাকা অবস্থায় বাবার ঠিকাদারি ব্যবসায় জড়ানো স্পষ্টভাবেই স্বার্থের দ্বন্দ্ব বলে মনে করেন স্থানীয় সরকার উপদেষ্টা। তাই আসিফের বাবার আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার লাইসেন্সটি বাতিল করা হয়েছে বলে জানান তিনি। ফ্যাসিবাদের দোষরা আসামি হয়েও আদালতে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, এমন আচরণ অন্তর্বর্তীকালীন সরকারকে অকার্যকর প্রমাণ করার গভীর ষড়যন্ত্র। জুলাই আগস্টের হত্যাকারী শাহজাহান খান গংরা আদালতে এসে সরকারকে দেখে নেয়ার হুমকি দিচ্ছে বলে জানান রিজভী। বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের নিরাপত্তায় গণহত্যাকারীরা এমন আচরণ করছে। আওয়ামী নেতাদের জামাই আদরের আদালতে তোলা হচ্ছে বলেও দাবি করেন রিজভী। বলেন, দেশের টাকা পাচারকারীরা এখনও ধরা ছোঁয়ার বাইরে। নির্বাচিত সরকার না হলে দেশে স্বৈরাচার উত্থানের শঙ্কা থাকে বলেও জানান রিজভী আহমেদ। জুলাই আগস্টের শাহজাহান খান গংরা আদালতে এসে সরকারকে দেখে নেওয়ার হুমকি দিচ্ছে, আদালতকে ভেঙচি কাটছে,
পুলিশকে থোড়াই কেয়ার করছে। হাসিনার দোসররা আসামি হয়েও আদালতে যে অধ্যত্বপূর্ণ আচরণ করছে তা মূলত অন্তর্বর্তী সরকারকে অকার্যকর প্রমাণের এক গভীর চক্রান্ত। রাজধানীর খিলক্ষেতের নামাপাড়ার এলাকায় নকশা বহির্ভূত ভবনে মোবাইল কোর্ট পরিচালনা করেছে রাজুক। সকাল 10টায় শুরু হয় এই অভিযান, যার নেতৃত্ব দিচ্ছেন রাজুকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ABM এহসানুল মামুন। এ পর্যন্ত 2টি ভবনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে, জরিমানা করা হয় 1 লাখ টাকা। এ সময় নকশা বহির্ভূত বহুতল ভবনের আংশিক অপসারণ সহ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সেই সাথে অন্যরা যেন পরবর্তীতে অনুমোদনকৃত নকশা ছাড়া ভবন নির্মাণ না করে সেই বার্তা দিয়ে সতর্ক করা হচ্ছে। রাজুকের এই উচ্ছেদ কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি। স্থানীয়রা জানান, নিয়মিত অভিযান পরিচালনা করলে কেউ নিয়মের বাইরে ভবন নির্মাণ করতে পারবে না। রাস্তার জায়গা দখল করে ভবন নির্মাণকারীদের বিরুদ্ধে জরিমানার পরিমাণ বৃদ্ধির কথাও জানান তারা। রাজুকের নীতি নেওয়া হয়েছে যে কোনো নতুন ভবন ব্যত্যয়কৃত হবে না। আজকে এই পাশে আরেকটা বিল্ডিংয়ে ব্যত্যয় ছিল, সেই ব্যত্যয়কৃত অংশটুকু অপসারণ করা হয়েছে, সেখানে 1 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে, তাদের মিটার সিজ করা হয়েছে এবং আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে নির্মাণাধীন নকশা বহির্ভূত এবং অনুমোদনহীন ভবনে উচ্ছেদ অভিযান পরিচালনা করছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। এই বিষয়ে আরও জানবো, আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী জয়নাল আবেদিন জয়। জয়, অভিযানে এখন পর্যন্ত কি ধরনের অনিয়ম মিলছে আর এর বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হয়েছে? লোপাস বেলা 11টা থেকে রূপগঞ্জে যে অভিযানটি শুরু করেছিলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, সেটি কিন্তু ধারাবাহিকভাবে চলছে। এখন কিন্তু 6 নম্বর ভবনে অভিযানটি শুরু হয়েছে এবং আমার সামনে দেখছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয় রয়েছে। একটু আগেই এই পাশাপাশি 2টি ভবন যেটি যৌথ মালিকানায় 6 জনে মিলে নির্মাণ করছিলেন, তারা কিন্তু এই 2টি ভবনে 2 লক্ষ টাকা অর্থদণ্ড দিয়েছে এবং এই ভবনের যে নাগরিক সুবিধাগুলো রয়েছে অর্থাৎ বিদ্যুৎ সংযোগগুলো তারা বিচ্ছিন্ন করে দিয়েছেন এবং এই ভবনের নির্মাণ কাজও কিন্তু তারা বন্ধ করে দিয়েছেন। রাজুক বলছে যে এটি জনগণের স্বার্থেই তারা করছেন। আর এই অঞ্চলটি সাম্প্রতিক সময়ে আসলে ড্যাবের অধীনে চলে গেছে, অনেকে আসলে জানেন না। তারা স্থানীয় ইউনিয়ন পরিষদ থেকে একটি নকশা এনে অনেকেই কাজ শুরু করেছিলেন, রাজুকের অনুমতি নিতে হয় এই বিষয়টি তাদের মাথায় কিন্তু ছিল না। তবে নকশা বহির্ভূত বেশ কাজ পাওয়া গেছে। আপনি দেখছেন যে অর্থদণ্ডের টাকাও কিন্তু তারা গুনে গুনে আদায় করছেন। এই পাশাপাশি 2টি বিল্ডিং থেকে কিন্তু 2 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এর আগে একটি ভবন থেকে 1 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং 6টি ভবনেরই কিন্তু নাগরিক সুযোগ সুবিধা বিচ্ছিন্ন করে দিয়েছে এবং এই অভিযান আজ দিনভর চলমান থাকবে। লোপা জয়, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। মিরপুর 2-এর রূপনগর আবাসিক এলাকার গলিতে অবৈধভাবে নির্মিত পকেট গেটগুলো উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। বৃহস্পতিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করে সিটি কর্পোরেশন। বাড়ির মালিক সমিতির অবৈধভাবে বানানো এসব গেট উচ্ছেদ করা হয় আর এসব গেট প্রায় বন্ধ রাখা হয়। এতে আবাসিক এলাকায় থাকা ভাড়াটিয়ারা রাতে বাসা বাড়িতে ঢোকার সময় সমস্যায় পড়েন। তাই পকেট গেটগুলো ভাঙার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ভাড়াটিয়ারা। তবে বাড়ির মালিকরা ক্ষোভ জানিয়ে বলেন, চুরি ডাকাতি ছিনতাই রোধে পকেট গেট দেওয়া হয়েছিল। এদিকে সিটি কর্পোরেশন বলছে গলির গেটগুলো অনুমোদনহীন, স্বাভাবিক চলাচলে বাধা সৃষ্টি করে। এমন স্থাপনা উচ্ছেদে অভিযান চলবে। বাড়িওয়ালাদের সুবিধার্থে এখানে গেট হয়েছে। আর কোনো ভাড়াটিয়ারা ইচ্ছা করলেই মনে করেন যে কোনো সময় রাত্রে ঢুকতে পারে না, যে কোনো ইমার্জেন্সি কোনো কিছু হইলেও পারমিশন ছাড়া ঢুকতে পারে না। আমাদের অনেক সময় পার্সোনাল ভেহিকেল থাকে, লক থাকার কারণে আমরা যেতে পারি না। মানুষের যে কষ্ট, এখন তার কষ্ট থাকবে না। এখন রোড বাংছে, এখন তো সুন্দর হয়েছে, মানুষ একটু রাত হলেও কষ্ট করে পরিশ্রম করে বাসা ঢুকতে পারবে। তাদের যাতায়াতকে নির্বিঘ্ন করার জন্য জনগণের দাবির প্রেক্ষাপটে আমাদের এই আজকের উচ্ছেদ অভিযান। এটা কন্টিনিউ হবে কিনা? এটা কন্টিনিউ হবে। আজ রানা প্লাজা দুর্ঘটনার 1 যুগ। 2013 সালের এই দিনে দেশের ইতিহাসে ঘটে যায় সবচেয়ে ভয়াবহ ভবন ধস। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও স্বাভাবিক হয়নি আহত শ্রমিকদের জীবন। রয়েছে শ্রমিক নেতাদের ক্ষোভ। আয়েশা রানা প্লাজা ট্র্যাজেডির আহত এক নারী শ্রমিক। 1 যুগ পেরিয়ে গেলেও ফিরতে পারেননি স্বাভাবিক জীবনে। বহমান সময় যেন থেমে থেমে চলছে তার। আমার হাত পাংচা ভাই, আমি পারি না 20 মিনিট বসে থাকতে, পারি না 20 মিনিট দাঁড়ায় থাকতে, পারি না ভারী কোনো কাজ করতে। কিন্তু দেখা যায় মনে হয় যে আমরা সুস্থ, কিন্তু আমরা সুস্থ না। শুধু আয়েশাই নয়, ওই ট্র্যাজেডিতে বেঁচে ফেরা শত শত আহত শ্রমিকের কণ্ঠেই দলা পাকানো কষ্ট। শারীরিক অবস্থা খুবই খারাপ, দিনের দিন খুবই খারাপ হইতাছে। অর্থহীন মানুষ, কি করবো, আমাকে কোনো ভাষার কোনো উপায় নাই। এখন এইগুলো করে অনেক কষ্ট করে ঠিক রকম ঘর ভাড়া দিতে পারি না,
পোলাপানের ঠিকভাবে লেখাপড়া করতে পারি না, দেখা যাচ্ছে যে একবেলা খেয়েও থাকা লাগে না খেয়েও থাকা লাগে। আমাগো হ্যাঁ টাকা নিয়ে অনেক দুর্নীতি হয়েছে, আমাদের চিকিৎসা নিয়ে দুর্নীতি হয়েছে, আমাদের জায়গায় জায়গায় প্রত্যেকটা জায়গায় জায়গায় আমাগো দুর্নীতি হয়েছে। 2013 সালের 24 এপ্রিল দেশের ইতিহাসে ভবন ধসের করুণ ইতিহাস রচিত হয়, স্তম্ভিত হয় পুরো বিশ্ব। এমন ঘটনায় হতাহতদের ক্ষতিপূরণ আর বিচারের ধীরগতি নিয়ে অসন্তোষ শ্রমিক নেতাদের। হত্যাকাণ্ডের সাথে দায়ী ব্যক্তিদের একযোগেও শাস্তি এবং বিচার নিশ্চিত করা হয়নি। আমরা 12 বছর যাবৎ আন্দোলন সংগ্রাম করে আসছি। রানা প্লাজা ধসে নিহত হয়েছিল 1136 জন, আহত কমপক্ষে 2000-এরও বেশি শ্রমিক। মাহফুজুর রহমান নিপু, যমুনা নিউজ, সাভার। বর্তমান সরকারের আমলে সিন্ডিকেটের কোনো সুযোগ নেই, এমনটাই বলেছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। সকালে সুনামগঞ্জে কৃষকের কাছ থেকে সরকারিভাবে আনুষ্ঠানিক ধান ক্রয় কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এর আগে কৃষকদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন উপদেষ্টা। কৃষকদের বিভিন্ন সুবিধা অসুবিধার কথা শুনেন তিনি। পরে হাওরে ধান কাটা পরিদর্শন করেন। এ সময় উপদেষ্টা বলেন, আমন মৌসুমে যেমন ফরিয়াদের দৌরাত্ম্য ছিল না, তেমনি বড় মৌসুমেও থাকবে না। এর আগে তো এই সরকার ছিল না, আমি ছিলাম না, বলতে পারবো না, কিন্তু গত আমন মৌসুমের প্রকিউরমেন্ট আমার হাত দিয়ে হইতে আমি বলতে পারবো কোনো সিন্ডিকেট ছিল না, বরং মিলাররা ক্ষেত্রবিশেষে ক্ষতিগ্রস্ত হয়ে তাও দিচ্ছে। এখানে আজকেও বলছে, এখানেই বলে গেছে, আপনাদের সামনেই বলছে মিলার দ্বারা। এখানে তো হয় নাই, এবারও আশা করছি ইনশাল্লাহ হবে না, যদি হয় এটা সমাধান করা হবে, তাৎক্ষণিকভাবে সমাধান। সুনামগঞ্জের ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানা অনিয়মের অভিযোগে অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন। এই বিষয়ে আমরা আরো জানবো। আমাদের সাথে যোগ দিচ্ছেন সোহানুর রহমান সোহান। সোহান, অভিযানে কি কি অনিয়ম পাওয়া গেল একটু বিস্তারিত জানতে চাই। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই সিলেটের যে দুদক অফিস আছে সেই দুদক অফিসের একজন সহকারী পরিচালকের নেতৃত্বে আজকে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালানো হয়েছে। ইতিমধ্যে অভিযান শেষ হয়েছে। আমরা এখানে তাদের সাথে থেকে যতটুকু দেখেছি, এখানে প্রধান 3টি অভিযোগ পাওয়া গেছে। সেটা হচ্ছে এখানে যারা নার্স আছেন, সিস্টার আছেন, তারা রোগী দেখছেন। এখানের মেয়ার্স যারা ডিপ্লোমা করে ডাক্তার হয়েছেন তারা রোগী দেখছেন, এবং হাসপাতালের যে পরিচ্ছন্নতা আছে সেটি খুবই নোংরা। পাশাপাশি ঔষধ এবং ভর্তির যে রেজিস্টার আছে সেই রেজিস্টারগুলো যথাযথভাবে মেনটেন করা হয় না। সেই অভিযোগগুলোই দুদকের যারা আছেন তারা নথিপত্র নিয়ে গেছেন এবং তারা বলছেন তারা এগুলো বিস্তারিত দেখবেন, যাচাই করবেন। তবে আমরা অভিযানের পরপর এখানে যারা হাসপাতাল কর্তৃপক্ষ আছেন তাদের সাথেও কথা বলেছি। তারা প্রত্যেকটি অভিযোগেরই ব্যাখ্যা দিয়েছেন। তারা বলছেন এই হাসপাতালে 7 জন ডাক্তার থাকার কথা, কিন্তু মাত্র 2 জন ডাক্তার আছেন, তাও তারা প্রশাসনিক কাজের জন্য, একজনও রোগী দেখার জন্য এখানে নিয়োগ করা হয়নি, যার কারণে বাধ্য হয়ে সিস্টাররা রোগী দেখছেন, এবং যে সিস্টাররা রোগী দেখছেন তারা প্রশিক্ষণ প্রাপ্ত এবং বৈধভাবেই তারা রোগী দেখছেন। এছাড়াও হাসপাতালের যে রান্নাঘরের কথা বলেছিল সেটি সংস্কার করা হচ্ছে, তাই নোংরা হচ্ছে, এবং ওষুধের যে রেজিস্টারগুলো আছে তারাও বলছেন তারা এগুলো যথাযথ মেনটেন করা আছে, হয়তো দুদকের সেটি বুঝতে ভুল হয়েছে। এই ছিল সুনামগঞ্জ থেকে দুদকের অভিযানের সর্বশেষ খবর। সোহান, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের ফল বাতিল করে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমকে মেয়র ঘোষণার দাবিতে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে নগরী সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে বরিশালের সর্বস্তরের জনগণের ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় 2023 সালে অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল বাতিল করে হাত পাখা প্রতীকের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমকে মেয়র ঘোষণার দাবি জানানো হয়। দাবি না মানলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা। সমাবেশ শেষে নগরীতে গণমিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ নিয়ে দায়ের মামলার শুনানির দিন নির্ধারিত ছিল আজ, তাই সমাবেশ ও মিছিল শেষে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা আদালতের সামনে অবস্থান নেন। তবে আজ শুনানি হয়নি। আগামী 5 মে পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন আদালত। যশোরের চৌগাছায় পশুর হাটের ইজারা নিয়ে চরম সংকটে পড়েছে পৌর কর্তৃপক্ষ। দুপক্ষের পাল্টাপাল্টি মোকদ্দমায় অনিশ্চয়তায় হাটের কার্যক্রম। ঈদুল আজহার আগে এমন পরিস্থিতিতে শঙ্কিত ক্রেতা ব্যবসায়ীরা খাজনা আদায়ের মাধ্যমে হাট টিকিয়ে রাখার চেষ্টা করছে পৌর কর্তৃপক্ষ। যশোরের চৌগাছা মহেশপুর সড়কের কংসারীপুরের পৌর পশুর হাট ঝিনাইদহ নড়াইল সহ আশপাশের কয়েকটি জেলার ব্যবসায়ীদের আনাগোনায়
সরগরম থাকে হাটটি। কয়েক মাস আগে বাংলা নতুন বছরে হাটবাজারের খাজনা আদায়ের দরপত্র দেয় পৌর প্রশাসক। এরপরই করোনায় ক্ষতির কথা উল্লেখ করে 10% প্রবৃদ্ধিতে হাটটি পুনরায় ইজারা নিতে হাইকোর্টে রিট করেন সাবেক ইজারাদার আবিদুর রহমান লালু। পরে হাইকোর্টের রুলের প্রেক্ষিতে হাটের সর্বোচ্চ মূল্যের 10% বৃদ্ধি করে তাকে পুনরায় ইজারা দেয় পৌর কর্তৃপক্ষ। এরপরই নির্ধারিত মূল্যের চেয়ে বেশি অর্থ প্রদানের প্রস্তাব দিয়ে পৌরসভায় আবেদন করেন স্থানীয় 3 জন। তবে সাড়া না পেয়ে হাইকোর্টের চেম্বার জজের শরণাপন্ন হন তারা। এরপরই হাইকোর্টের পূর্বের আদেশ স্থগিত করে রুলটি নিষ্পত্তির আদেশ দেন চেম্বার জজ আদালত। এ অবস্থায় ক্ষতির মুখে পড়েছে পৌর কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। এই হাটটি নিয়ে দীর্ঘদিন ষড়যন্ত্র চলছে। পার্শ্ববর্তী জেলার লোকজন আমাদের হাট নিয়ে মামলা করছে। এখন দেখছি চৌগাছারও কতিপয় দুষ্কৃত শ্রেণী মানুষ তারাও কিন্তু মামলা করেছে। আমরা চাই চৌগাছা পশু হাট থাক। হাটের কোনো তুলনা নেই, যত হাট আছে এলাকায় সবচেয়ে সেরা হাট আছে এই হাট। এই হাট মনে করেন শুয়ে পুড়ে খেয়ে সব কিছু শান্তি। এটা আমাদের জন্য খুবই ঐতিহ্য। আমরা এই হাটটা আমাদের যে করে হাটটা রাখতে হবে, এই আমাদের আবেদন। হাইকোর্ট একটা রিট করেছে, মানে একটা স্টে অর্ডার আছে, এটা হিয়ারিং হবে। নিকটেই হিয়ারিং হলে আমরা আমাদের হাট বুঝে পাবো, এটা আমরা প্রত্যাশা করি। পৌর প্রশাসক জানান, দুই পক্ষের দ্বন্দ্বে খাস খাজনা আদায়ের মাধ্যমে হাট টিকিয়ে রাখার চেষ্টা করছেন তারা। হাইকোর্টের পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া যাচ্ছে না বলেও জানান তিনি। এই পশু হাটটি আমাদের যশোর জেলার মধ্যে অন্যতম বৃহত্তম একটি পশু হাট। এই হাটটি নিয়ে বিভিন্ন পক্ষ বিভিন্ন অস্থিরতা করার চেষ্টা করেছে, যার কারণে আমরা হাইকোর্টের একটি নির্দেশনা বলে আমরা পৌরসভার তত্ত্বাবধানে এবং পৌরসভার খাস আদায় কমিটির মাধ্যমে আমরা এখন খাস আদায় করছি। ঈদুল আজহার আগে দুই পক্ষের দ্বন্দ্ব মিটিয়ে হাটের কার্যক্রম স্বাভাবিক হবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। সাইফ আহমেদ, যমুনা নিউজ। প্রবীর, কুয়েটের শিক্ষক সমিতির বৈঠক তো শেষ হয়েছে, শিক্ষক নেতারা কি বললেন? বৈঠক শেষে শিক্ষক সমিতির যিনি সাধারণ সম্পাদক রয়েছে প্রফেসর ডক্টর ফারুক হোসেন, তিনি সাংবাদিকদের ব্যাখ্যা করেছেন তাদের অবস্থানটা কোন জায়গায় আছে। তিনি 3টা জিনিস বলেছেন লোপা। প্রথমত হচ্ছে দেশের এই পট পরিবর্তনের পরে সকলে চেয়েছিল কুয়েট হবে একটি রাজনীতিমুক্ত ক্যাম্পাস, এবং সেই আন্দোলনের দাবিতে শিক্ষার্থীরাও কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছিল। কিন্তু শিক্ষক সমিতির মনে হয়েছে শেষ পর্যন্ত শিক্ষার্থীরা রাজনীতির করাল গ্রাসে বন্দী হয়েছে। শুধু তাই নয়, উপাচার্য এবং উপ উপাচার্যকে যে অব্যাহতির সিদ্ধান্ত দেওয়া হয়েছে সেটিতেও তারা হতবাক প্রকাশ করেছে। তারা বলেছে যে সুষ্ঠু তদন্ত ছাড়া এই যে দুজনকে অব্যাহতি দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে সেটি স্বাধীনতার এবং সেটি ভালো জিনিসের পরাজয় হয়েছে বলে তিনি উল্লেখ করেছেন। এছাড়া যে আগের একটি সিদ্ধান্ত ছিল গত 18 ফেব্রুয়ারি ঘটনায় দোষীদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত শিক্ষকরা ক্লাসে ফিরবে না, সেই অবস্থানের কথাটা তিনি আবারও সুদৃঢ় করেছেন। তিনি এটাও বলার চেষ্টা করেছেন যে শিক্ষক সমিতি মনে করছে যে এমন সিদ্ধান্ত শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠানেই নয়, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিও নিয়েও তারা উদ্বেগ প্রকাশ করেছে। সে কারণে পুনরায় তদন্ত সহ আনুষঙ্গিক বিষয়গুলো খোঁজখবর নেওয়ার জন্য শিক্ষক সমিতি তাদের কথাগুলো জানিয়েছে। লোপা। প্রবীর, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। জম্মু কাশ্মীরে সামরিক বাহিনীর চলমান অভিযানের সময় সন্ত্রাসীদের ব্যাপক গোলাগুলি হয়েছে, আর এই ঘটনায় ভারতীয় সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাজ্যের উধামপুর এলাকায় এই ঘটনা হয়। মঙ্গলবার পেহেলগামে সন্ত্রাসী হামলার পর গোলাগুলিতে সেনা সদস্য নিহতের ঘটনা এটাই প্রথম। ভারতীয় বিভিন্ন গণমাধ্যম জানায় চলমান অভিযানের অংশ হিসেবে ওই এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছে সামরিক বাহিনী। এ সময়ে সেখানে থাকা সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের সাথে গোলাগুলি হয়। এদিকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পর্যটকদের উপর হামলার ঘটনায় এখনও আটক করা হয়নি কাউকে। 4 সন্ত্রাসীকে শনাক্ত করেছে গোয়েন্দা সংস্থাগুলো। 4 জনের ছবি ও নাম প্রকাশ করা হয়েছে। তারা হলো আদিল, আসিফ ফুজি, সুলেমান শাহ এবং আবু তালহা। জম্মু কাশ্মীরে পর্যটকদের হামলা ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হচ্ছে ভারত পাকিস্তান সম্পর্কে। পেহেলগামের ঘটনায় ইসলামাবাদকে দায়ী করে শক্ত পদক্ষেপের ঘোষণা দিয়েছে দিল্লি। বন্ধ করে দিয়েছে দুদেশের মধ্যে যোগাযোগের গুরুত্বপূর্ণ আটারি ওয়াঘা সীমান্ত। স্থগিত করা হয়েছে সিন্ধুর পানি বন্টন চুক্তি। পাকিস্তানিদের জন্য সার্ক ভিসা বাতিল এবং নয়াদিল্লির হাইকমিশনে পাকিস্তানের সামরিক উপদেষ্টাদের অবাঞ্ছিত ঘোষণাও করেছে ভারত।
কাশ্মীরের সন্ত্রাসী হামলা কাঁপিয়ে দিয়েছে গোটা ভারতকে। মঙ্গলবার হামলার পর থেকেই শীর্ষ পর্যায়ে হয় দফায় দফায় বৈঠক। বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে জরুরি আলোচনায় বসেন মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটি। প্রায় 2.5 ঘণ্টা ধরে চলা বৈঠকে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ শীর্ষ কর্মকর্তারা। পেহেলগামে পর্যটকদের ওপর হামলার ঘটনায় পাকিস্তানের ওপর দায় চাপান ভারতীয় নেতারা। একগুচ্ছ কড়া পদক্ষেপ নেওয়া হয় ইসলামাবাদের বিরুদ্ধে। বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে সিদ্ধান্তগুলো তুলে ধরেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। বলেন, অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হচ্ছে ভারত ও পাকিস্তানের মধ্যে 1960 সালের সিন্ধু পানি চুক্তি। বন্ধ করা হয়েছে গুরুত্বপূর্ণ আটারি ওয়াঘি সীমান্ত। পাকিস্তানিদের জন্য বাতিল করা হয়েছে সার্ক ভিসা। এই ভিসায় যারা এখন অবস্থান করছেন তাদের 48 ঘণ্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। Cabinet Committee on Security met this evening. ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক করেছে। সন্ত্রাসী হামলার ভয়াবহতা বিবেচনা করে সিসিএস কিছু পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে। 1960 সালের সিন্ধু পানি বন্টন চুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত থাকবে। আটারি চেকপোস্ট বন্ধ থাকবে। সার্ক ভিসার আওতায় পাকিস্তানি নাগরিকরা ভারতে প্রবেশ করতে পারবে না। এছাড়া নয়াদিল্লির হাইকমিশনে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে পাকিস্তানের সামরিক উপদেষ্টাদের। 1 সপ্তাহের মধ্যে ভারত ছাড়তে বলা হয়েছে তাদের। ইসলামাবাদে ভারতের হাইকমিশন থেকেও প্রত্যাহার করা হবে সামরিক উপদেষ্টাদের। ভারত পাকিস্তান দুই দেশেরই দূতাবাসের কর্মী সংখ্যা 55 থেকে নামিয়ে আনা হবে 30 জনে। সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে সব বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে। হামলায় দায়ীদের বিচারের আওতায় আনা হবে, তাদের অর্থায়নকারীদের। মোদির নেতৃত্বাধীন বৈঠকে পেহেলগামে হামলাকারীদের পাশাপাশি এর পেছনের হোতাদেরও খুঁজে বের করে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ভারতীয় মন্ত্রীরা। ডরথি তাসরিন, যমুনা নিউজ। বিয়ের 1 সপ্তাহের মাথায় চোখের সামনে প্রাণ হারিয়েছেন স্বামী। মধুচন্দ্রিমা এক দুঃসহ স্মৃতি হয়ে থাকবে ভারতের হরিয়ানার বাসিন্দা হিমাংশীর জীবনে। ভূস্বর্গ হিসেবে খ্যাত জম্মু কাশ্মীরে গিয়ে ভয়াবহ বন্দুক হামলার শিকার হন তারা। নিহত হন স্বামী ভারতীয় নৌবাহিনীর সদস্য লেফটেন্যান্ট বিনয় নরওয়াল। নিথর দেহের পাশে স্ত্রীর নির্বাক হয়ে বসে থাকা দৃশ্য কাঁদিয়েছে কোটি মানুষকে। এখনো শুকায়নি মেহেদির রং, কিন্তু মুছে গেল সিথির সিঁদুর। এমনই দুর্ভাগ্য হরিয়ানার গুরুগ্রামের বাসিন্দা হিমাংশী নরওয়ালের। স্বপ্নের মধুচন্দ্রিমা তাকে সারা জীবন ধাওয়া করে বেড়াবে দুঃসহ এক দুঃস্বপ্ন হয়ে। কারণ এখানেই নির্মমভাবে নিহত হয়েছেন তার স্বামী বিনয় নরওয়াল। মঙ্গলবার থেকে সামাজিক মাধ্যমে ঘুরছে একটি ছবি। স্বামীর মরদেহের পাশে নিঃশব্দে বসে আছেন হিমাংশী। এবার সামনে এসেছে আরেকটি ভিডিও, যেখানে কফিনের সামনে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় তাকে। স্যালুট দিয়ে প্রিয় মানুষটিকে শেষ বিদায় জানান তিনি। দিল্লি বিমানবন্দরে জাতীয় পতাকায় মোড়ানো কফিনে শ্রদ্ধা জানানো হয় 26 বছর বয়সী লেফটেন্যান্ট বিনয়কে। মাত্র 2 বছর আগে তিনি যোগ দেন ভারতীয় নৌবাহিনীতে। কয়েক মাস আগে পদোন্নতি পেয়ে হন লেফটেন্যান্ট। মাত্র 7 দিন আগে 16 এপ্রিল জাঁকজমক আয়োজনে বিয়ে হয় বিনয় ও হিমাংশীর। মধুচন্দ্রিমায় সুইজারল্যান্ড যাওয়ার পরিকল্পনা ছিল এ দম্পতির, কিন্তু ভিসা জটিলতায় বদলাতে হয় তাদের এ পরিকল্পনা। ঠিক করেন ভালোবাসার মানুষের সাথে ঘুরে আসবেন পৃথিবীর স্বর্গখ্যাত জম্মু ও কাশ্মীর। কিন্তু মঙ্গলবার ঘোরাঘুরির এক পর্যায়ে তারা যখন ভেলপুরি খাচ্ছিলেন, ঠিক তখনই শুরু হয় বন্দুক হামলা। গুলি লাগে বিনয়ের মাথায়, এতে প্রাণ হারান তিনি। এ হামলায় বিনয় ছাড়াও প্রাণ হারান আরও 25 জন। রেজওয়ানা সায়মা, যমুনা নিউজ। দর্শক, এই ছিল দুপুরে বাংলাদেশের আয়োজনে। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।